দিয়ে লিখতে পারে যে 3/2 RT, এই সূত্র অনেকে লিখতে পারে। এই সূত্র দিয়ে লিখলে কিন্তু অ্যান্সার পুরোটাই ভুল আসবে, কারণ এখানে হলো এটা হলো 1 মোলের ক্ষেত্রে, কিন্তু আমাদের এখানে বলা হচ্ছে একটা অণুর ক্ষেত্রে। তো মোল আর অণু দুটোর মধ্যে পার্থক্য আছে। তোমরা এই সূত্র দিয়ে কখনো ম্যাথ করবে না, এটা দিয়ে করলে ভুল হবে, কারণ এটা 1 মোলের ক্ষেত্রে। আমরা অণু দিয়ে বের করার চেষ্টা করবো যে 1 অণুতে কার্বন ডাইঅক্সাইডের বা 3 ইন্টু আর এর মান কত 8.316। এগুলো ক্যালকুলেশনের সময় অবশ্যই দশমিক আছে, এটাকে ব্র্যাকেট দিয়ে নিবা, এইরকমভাবে ব্র্যাকেট দিয়ে নিবা, ইন্টু 273 ডিভাইডেড বাই 2 ইন্টু অ্যাভোগাড্রোর সংখ্যা 6.023 ইন্টু 10^23। এটাকে যখন ক্যালকুলেশন করবে, আমার ক্যালকুলেশন করা আছে, তোমরা একটু ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলেশন করে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে তোমাদের যারা এইচএসসি পরীক্ষার্থী ছিল 2021 সালে, তোমাদের তৃতীয় অ্যাসাইনমেন্ট নিয়ে এবং তৃতীয় অ্যাসাইনমেন্টের যে সমাধান, সেই সমাধান নিয়ে তোমাদের সাথে আবারও উপস্থিত হলাম। তোমরা এর আগে প্রথম এবং তৃতীয় সপ্তাহে অ্যাসাইনমেন্ট করেছো এবং আশা করি তোমরা সেটা কলেজে জমা দিয়ে আসছো। তো তোমাদের যে তৃতীয় অধ্যায়ের যে অ্যাসাইনমেন্টটা দিয়েছে, সেই তৃতীয় অধ্যায়ের অ্যাসাইনমেন্ট তোমরা দেখতে পাচ্ছ। এখানে ক, খ, গ, ঘ প্রশ্ন করা হয়েছে এবং এখানে তোমাদের যে রসায়নের দ্বিতীয় পত্র আছে, এটার প্রথম অধ্যায় পরিবেশ রসায়ন, সেখান থেকে প্রশ্ন করা হয়েছে। সেখানে বয়েলের সূত্র, চার্লসের সূত্র বা আদর্শ গ্যাসের সূত্র বা বাস্তব গ্যাস কি, এগুলো নিয়ে একটা প্রশ্ন করা হয়েছে। তো তোমরা সবাই আশা করি সেই প্রশ্নটা দেখেছো। তবে আমরা দেরি করব না, তবে চলো আমরা অ্যাসাইনমেন্টের প্রশ্নগুলো কিভাবে সমাধান করা যায় এবং কিভাবে লিখলে সেগুলো খুব গোছানো মনে হয় সেটা দেখে আসি। তোমাদের ক নম্বর প্রশ্নে বলা হচ্ছে চার্লসের সূত্র এবং পরম তাপমাত্রা এবং পরম তাপমাত্রা স্কেল ব্যাখ্যা করা। তো দেখো, আমি সময় নষ্ট না করে তোমাদের আগে আমি প্রশ্নগুলো একটু লিখে রাখছি, কারণ এগুলো যদি আমি বাংলাতে লিখতে যাই তাহলে ভিডিওর লেন্থটা অনেক বড় হয়ে যাবে, তাই শর্ট করার জন্য আমি আগে থেকে লিখে রাখছি। দেখো লিখেছি কি, ক নম্বর প্রশ্নের অ্যান্সার। 1787 খ্রিস্টাব্দে ফরাসি বিজ্ঞানী এসি চার্লস স্থির চাপে গ্যাসের আয়তনের উপরে তাপমাত্রার প্রভাব নিয়ে একটি সূত্র প্রদান করেন। এই সূত্রটা কি ছিল? সূত্রটা হলো স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন তার উপর পরম তাপমাত্রার সমানুপাতিক, অর্থাৎ নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন ভি সমানুপাতিক তার পরম তাপমাত্রা, অর্থাৎ ভি সমানুপাতিক টি, যেখানে স্থির চাপ অর্থাৎ চাপ থাকবে কি কনস্ট্যান্ট। এটা ছিল আমাদের চার্লসের সূত্র। এবং এরপরে আমরা ব্যাখ্যা করব পরম তাপমাত্রা কি বা পরম তাপমাত্রা স্কেলটা কি। দেখো, পরম তাপমাত্রা এইভাবেই তোমরা গুছিয়ে লিখবা, পরম তাপমাত্রা, পরম শূন্য তাপমাত্রা এবং পরম তাপমাত্রার স্কেলের ব্যাখ্যা। এই ব্যাখ্যার পরে এই যে পরম শূন্য তাপমাত্রা, এই জিনিসটা কি, সেটার আগে সংজ্ঞাটা আমরা দিয়ে নিব। একটু গুছিয়ে অ্যান্সার প্রশ্নগুলো করার চেষ্টা করি। দেখো, সর্বনিম্ন যে তাপমাত্রায় সকল গ্যাসের আয়তন তত্ত্বীয়ভাবে শূন্য হয় তাকে পরম শূন্য তাপমাত্রা বলে, অর্থাৎ এর মান হবে -273 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ যে তাপমাত্রায় সকল গ্যাসের আয়তন কি থাকবে, স্বাভাবিকভাবে শূন্য হয়ে যাবে, সেই তাপমাত্রাটাকে বলা হচ্ছে পরম শূন্য তাপমাত্রা। তাহলে দেখো, এটার মান কত, -273 ডিগ্রি সেলসিয়াস। এখন চার্লসের সূত্র অনুসারে, যে চার্লস যে সূত্রটা বলেছে, সেই সূত্র অনুসারে স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের তাপমাত্রা যদি 1 ডিগ্রি, বা এখানে 1 না লিখে তোমরা টি ধরতে পারো, জানি আমি লিখেছি 1 ডিগ্রি, বা তোমরা টি ডিগ্রি হতে পারে, এটা 1, 2, 3, 4। তো এখানে 1 ডিগ্রি সেলসিয়াস করে বৃদ্ধি বা হ্রাস করলে গ্যাসটির আয়তন 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নির্ণীত আয়তনের 1/273 অংশ হ্রাস বা বৃদ্ধি পায়। অর্থাৎ এই যে টোটাল যে কাহিনী, অর্থাৎ তুমি টি ডিগ্রি সেলসিয়াস বাড়ানোর পরে সেটার অংশটা হবে কি 1/273 অংশ বৃদ্ধি বা কী হবে, হ্রাস পাবে, হতে পারে হ্রাস, হতে পারে বৃদ্ধি। তাহলে তোমাকে প্রমাণ হিসাবে আগেই নির্ণয় করে রেখেছো কত ডিগ্রি সেলসিয়াস, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এরপরে তুমি তাপমাত্রা বাড়াছো, কত বাড়াছো সেটা জানো না, জাস্ট এখানে আমি 1 ধরেছি, এখানে তোমরা টি ধরতে পারো, ব্যাপার না, টি ডিগ্রি সেলসিয়াস বাড়ানো হয়েছে। তাহলে সেই তাপমাত্রা এবং এটার যে সম্পর্ক, সেটা হলো 1/273 অংশ হ্রাস বা কী হবে, বৃদ্ধি হবে। এখন দেখো, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্যাসের আয়তন আমি ধরেছি V0, যেটা আগেই মেপে নেওয়া ছিল। এবার মাপার পরে আমি এখানে কি করেছি, দেখো তাপমাত্রা বাড়িয়ে দিচ্ছি, অর্থাৎ এখানে আমি 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যখন আমি আয়তন মেপে নিলাম, তারপরে আমি তাপমাত্রা বৃদ্ধি করেছি কত, টি। তাহলে টি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্যাসের আয়তন হবে VT। তাহলে এই যে সূত্র যেটা বললাম, অর্থাৎ চার্লসের যে সূত্র ছিল, সেই সূত্র থেকে দেখো VT ইকুয়াল, অর্থাৎ টি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নির্ণীত আয়তন, অর্থাৎ VT ইকুয়াল টু V0, অর্থাৎ 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমরা যে আয়তনটা মেপেছি সেখানকার V0 প্লাস এই তাপমাত্রা, অর্থাৎ 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নির্ণীত আয়তনের 1/273। তাহলে V0 প্লাস V0 ইন্টু এই যে T ডিভাইডেড বাই 273,
এটা আসলে আমাদের 1 নম্বর সমীকরণ। এরপরে আমরা এই সমীকরণটাকে একটু এডিট করার চেষ্টা করব। ভিটি ইকুয়াল টু ভি নট প্লাস ভি নট ইন্টু 200 ডিভাইডেড বাই 273 ইন্টু টি। এটা আমি দিলাম 2 নম্বর সমীকরণ। জাস্ট কিছু করি না, ভি নটটাকে উপরে করে দিছি। এখানে ভি নট ডিভাইডেড বাই 273 হলো গ্যাসের তাপ প্রসারাঙ্ক, অর্থাৎ এখানে ভি নট টি, অর্থাৎ ভি নট টি যেটা আছে সেটা হলো গ্যাসের তাপ প্রসারাঙ্ক। এটাকে আমরা কি দ্বারা প্রকাশ করব? নতুন একটা রাশি নিয়ে আসবো, অর্থাৎ একে আলফা দ্বারা প্রকাশ করা হয়। আলফা দ্বারা প্রকাশ করা হয়। তাহলে দেখো, এটাকে যখন তুমি আলফা দ্বারা প্রকাশ করবে তাহলে নতুন একটা সমীকরণ দাঁড়াবে। সেটা কি? ভিটি ইকুয়াল টু ভি নট প্লাস আলফা টি। এটাকে তুমি 3 নম্বর সমীকরণ দিতে পারো। এটা আসলে আলফা টি। এখন আমরা এখানে কি করব? দেখো, একটা সমীকরণ থেকে গ্রাফ আঁকাবো। গ্রাফ থেকে আমরা চেষ্টা করব যে আসলে এটা পরম শূন্য তাপমাত্রা ইকুয়াল কিনা, অর্থাৎ পরম শূন্য তাপমাত্রায় যে নির্দিষ্ট যে তাপমাত্রাটা বের হবে ওখানে গ্যাসের আয়তনটা আসলে 0 বা 0 হয় কিনা। তাহলে দেখো, উক্ত সমীকরণ থেকে ভিটি বনাম টি ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ ভিটি বনাম টি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় লেখো চিত্র অঙ্কন করলে সব সময় সরল রেখা পাওয়া যাবে। অর্থাৎ সব সময় যদি আমি ভিটি বনাম টি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় লেখচিত্র অঙ্কন করি তাহলে এটা সব সময় একটা কি পাওয়া যাবে? তোমার সরলরেখা পাওয়া যাবে। এবং এই যে সরলরেখা পাওয়া যাবে, এই সরলরেখার ঢাল কি হবে? এর ঢাল হবে এই যে তুমি ধ্রুবক লিখেছো ভি নট ডিভাইডেড বাই 273, এটা হলো আমাদের ঢাল হবে। এর ঢাল হবে এটা। এখন দেখো, যদি আমি গ্রাফ আঁকাইতে পারি তাহলে গ্রাফ থেকে আমি পরম শূন্য তাপমাত্রাটা বের করতে পারবো। দেখো, গ্রাফটা তোমরা সুন্দর করে একটু আঁকানোর চেষ্টা করবে। গ্রাফটা আমার এখানে আমি একটু সুন্দর করে আঁকাই। দেখো, এটা আমি দিলাম 0 ডিগ্রি, 100, 200, 300, এটা আমি দেব 400। তাহলে এটা 100, এটা 200, এটা 300, এটা 400। এই পাশে আসবে কি? 100, 200, 300, 400। এটা -100, এটা -200, এটা -300, এটা -400। দেখো, এই দিকে কি থাকবে? টি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এইদিকেও তাপমাত্রা যাবে, এইদিকেও তাপমাত্রা। আমি এখানে 0 সোজা, অর্থাৎ এই সোজা একটা আঁকবো। এটা হলো আমার ভি থাকবে, উপরের দিকে যাবে, অর্থাৎ এই জায়গায় ভি থাকবে, আয়তন বাই টি। অর্থাৎ আমি ভিটি বনাম এটা আঁকাইতে চাইছি, অর্থাৎ এটা ভিটি ডিভাইডেড বাই টি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। তাহলে দেখো, এই যে 200-র পরে আমি ধরে নিলাম এই পয়েন্টটা আমার 273 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ এটা যদি -273 হয় তাহলে এটা -273 ডিগ্রি সেলসিয়াস বা -273 পয়েন্ট। এখান থেকে যখন আমি ঢাল আকারে আমি কীভাবে আঁকাবো ওটা দেখাচ্ছি না, জাস্ট তোমরা এইভাবে আঁকায় নিতে পারো যে আমি যদি এখান থেকে আঁকাই এরকম একটা করে সমীকরণ আমি পাবো, এরকম একটা করে আমি সরলরেখা পাবো। এটা ছিল P1, এটা P2, এটা P3, এরকম একটা সমীকরণ আমি পাবো। তাহলে সবগুলো এই যে সমীকরণগুলোকে যদি আমি পিছনের দিকে অঙ্কন করি সবগুলোই যে মিলিত হয়েছে কোথায়? -273-এ। অর্থাৎ আমি যদি এই রেখাগুলো আমি বলছিলাম যে সরলরেখা পাবে, এই সরলরেখা তোমরা এই চিত্রটা মাঝখানে দিবা এবং এটার নিচে লেখার চেষ্টা করবে। এটার নিচে তোমরা লেখার চেষ্টা করবে, চিত্র নিচে লেখার চেষ্টা করবে যে উক্ত রেখাগুলোকে তোমরা লেখচিত্রের নিচে এই লেখাগুলো লেখার চেষ্টা করবে। উক্ত রেখাগুলোকে যদি আমি পিছনের দিকে বর্ধিত করি, অর্থাৎ এই পাশে যদি আমি এইভাবে বর্ধিত করে নিয়ে আসি, পেছনে দিকে বর্ধিত করলে সবগুলো রেখা একটি বিন্দুতে
মিলিত হয়, সেই রেখা অক্ষক বা অংশক হলো -273। সেই রেখা অর্থাৎ এই যে তুমি তিনটা যে রেখা আঁকাইছো, এই তিনটা রেখাকে যদি তুমি পিছনের দিকে বর্ধিত করো তাহলে এটা তোমার কি হবে, এক সময় যে 273-এ মিলিত হবে। তারপরে তোমরা লিখবা যে উক্ত বিন্দুতে সকল গ্যাস তত্ত্বীয়ভাবে আয়তন শূন্য হয়। এই তাপমাত্রাকে পরম শূন্য তাপমাত্রা বলে, অর্থাৎ এই তাপমাত্রাকে পরম শূন্য তাপমাত্রা বলে। অর্থাৎ আমরা যে সমীকরণটা তৈরি করেছি এই সমীকরণটাও আমরা করার চেষ্টা করব। তো এটাকে বলা হয় পরম শূন্য তাপমাত্রা। লেখচিত্র থেকে টি এর মান, অর্থাৎ টি এর মান আমরা 3 নম্বর সমীকরণে বসাবো বা 2 নম্বর সমীকরণ বসাবো। দেখো লেখচিত্র থেকে টি এর মান 2 নং সমীকরণে বসাই। আসলে যেখানে তাপমাত্রা আয়তনটা 0 আসে সেটা বের করার জন্য আমরা করতে টি এর মান আমরা কত ধরেছিলাম, এখানে সবগুলো রেখা যখন আমি পিছনের দিকে বর্ধিত করলাম তখন কততে যে মিলেছে -273 ডিগ্রি। তাহলে টি এর মান অর্থাৎ এখানে টি এর মান অতএব টি ইকুয়াল হলো -273। তাহলে আমরা 2 নম্বর সমীকরণ কি দেখেছিলাম, ভিটি ইকুয়াল টু V0 প্লাস V0 ডিভাইডেড বাই 273 ইন্টু টি। তাহলে V0 প্লাস এখানে V0 থাকবে, এখানে 273ও থাকবে, ইন্টু টি এর মান কত -273। এটা কেটে যাবে, তাহলে V0 এই যে প্লাসে মাইনাসে এখানে মাইনাস হবে, V0 এখানে থেকে যাবে। তাহলে V0 মাইনাস V0 করলে কত আসে, 0 আসে। তাহলে VT ইকুয়াল টু 0। এই যে তোমাদের যা আয়তনটা কী হয়েছে, 0 হয়েছে। অর্থাৎ এই তাপমাত্রায় সকল গ্যাসের আয়তন 0 ছিল। এটাই ছিল আমাদের পরম শূন্য তাপমাত্রা। তো পরম শূন্য তাপমাত্রার যে ব্যাখ্যাটা সুন্দর করে তোমরা সিকোয়েন্স করে লিখবা, প্রথম থেকে সাজিয়ে লিখবা। এবং আমার এখানে জায়গা ছিল না, যার কারণে গ্রাফের সাইডে আমি লিখেছি, এটাও তোমরা গ্রাফের নিচেই সুন্দর করে দিবা এবং এর নিচে লেখার চেষ্টা করবো যে অতএব উক্ত তাপমাত্রায় সকল গ্যাসের আয়তন শূন্য, তাই উক্ত তাপমাত্রাকে পরম শূন্য বলে। অর্থাৎ পরম শূন্য তাপমাত্রার স্কেল হলো ব্রিটিশ বিজ্ঞানী লর্ড কেলভিন -273 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাকে 0 ধরে পদার্থের তাপমাত্রা নির্ণয়ের একটি স্কেল আবিষ্কার করেন। একে কেলভিন স্কেল অথবা একে পরম তাপমাত্রা স্কেল বলা হয়। একে টি-কে দ্বারা প্রকাশ করা হয়। অর্থাৎ পরম শূন্য তাপমাত্রার ক্ষেত্রে দেখো পরম তাপমাত্রা স্কেল, অতএব পরম তাপমাত্রা স্কেল হবে দেখো
-273 ডিগ্রি সেলসিয়াস ইকুয়াল টু 0 কেলভিন। 0 ডিগ্রি সেলসিয়াস ইকুয়াল টু 273 কেলভিন বা টি ডিগ্রি সেলসিয়াস ইকুয়াল টু 273 প্লাস টি কেলভিন। অর্থাৎ এই যে তাপমাত্রা যে একটা ইকুয়েশন বের হলো, টি ডিগ্রি সেলসিয়াস 273 প্লাস টি কেলভিন, সেলসিয়াস স্কেলের তাপমাত্রার সাথে 273 ডিগ্রি অর্থাৎ 273 যোগ করলে 273 যোগ করলে আমরা তাপমাত্রার যে একটা স্কেল পাবো, অর্থাৎ এখানে যতগুলো স্কেল পাবো, অর্থাৎ সেলসিয়াস স্কেলের মানের সাথে 273 যোগ করলে আমরা পরম তাপমাত্রা পাবো। অর্থাৎ 273-এর সাথে যখনই তুমি টি ডিগ্রি বা টি যেটাই হোক না কেন সেটা যোগ করবো, তাহলে সেখানে কী হবে, তাপমাত্রা পাওয়া যাবে, তাপমাত্রা পাবো। উক্ত তাপমাত্রা নির্ণয়ের স্কেলকে পরম তাপমাত্রা স্কেল বলে। এই ছিল মোটামুটি তোমাদের ক নম্বর প্রশ্নের অ্যান্সার। অর্থাৎ তোমাদের ক নম্বর প্রশ্নে যে চার্লসের সূত্র বলা হয়েছে এবং তারপরে পরম শূন্য তাপমাত্রা সেটা ব্যাখ্যা করতে বলা হয়েছে, তারপরে বলা হচ্ছে পরম তাপমাত্রা স্কেল কি সেটা। তো পরম তাপমাত্রা স্কেল মোটামুটি তোমরা এইভাবে সাজিয়ে গুছিয়ে লেখার চেষ্টা করবা। তো সিকোয়েন্স আকারে তোমাদের ক নম্বর প্রশ্নটা সুন্দর করে সাজিয়ে তোমাদের অ্যাসাইনমেন্টটা তৈরি করার চেষ্টা করো। এখন আমরা খ নম্বর প্রশ্নের সমাধানটা দেখি যে আসলে খ নম্বরে কি বলা হয়েছে এবং সেটার সমাধানটা কি হতে পারে। তোমাদের খ নম্বরে বলা হচ্ছে যে গ্যাসের গতিতত্ত্বের স্বীকার্যগুলো ব্যাখ্যা করো এবং এক অণু কার্বন ডাই অক্সাইড অর্থাৎ এসটিপিতে এক অণু কার্বন ডাই অক্সাইড যে গ্যাস আছে সেই গ্যাসের গতিশক্তি নির্ণয় করো। এটা ছিল তোমাদের খ নম্বর। তো আমি দেখো খ নম্বর প্রশ্নের শুরুতে একটু লিখে রেখেছি, সেটা দেখো গ্যাসের গতিতত্ত্বের ব্যাখ্যা। প্রথমে তোমাদের ব্যাখ্যা দিতে হবে যে গ্যাসের স্বীকার্য সময়ের ব্যাখ্যা যেহেতু চেয়েছে, তাহলে গ্যাসের গতিতত্ত্বটা কি সেটা একটু ব্যাখ্যা দিতে হবে। তোমরা এভাবে সুন্দর করে গুছিয়ে লিখবে যে গ্যাসের গতিতত্ত্ব সমান সকল গ্যাসের অণুগুলো এলোমেলোভাবে ছোটাছুটি করে। এই গতির জন্য গ্যাসের বিভিন্ন বৈশিষ্ট্য উদ্ভূত হয় বা তৈরি হয়। এই বৈশিষ্ট্যগুলোকে বিভিন্ন বিজ্ঞানী বিভিন্নভাবে উপস্থাপন করেছে এবং সেগুলো সম্মিলিতভাবে কী করা হয়, গ্যাসের গতিতত্ত্ব হিসেবে পরিচিত। অর্থাৎ নিচের দিকে গ্যাসের গতিতত্ত্বের স্বীকার্য তোমাদের ব্যাখ্যা করা হলো। দেখো গ্যাসের গতিতত্ত্বের স্বীকার্যটা কি, গ্যাসের গতিতত্ত্বের স্বীকার্যের ভিতরে কয়েকটা বৈশিষ্ট্য থাকবে। সেটা হলো গ্যাসের গঠন। অর্থাৎ গ্যাসের গঠন কী হতে পারে, দেখো সকল গ্যাস অসংখ্য ক্ষুদ্র কণা দ্বারা গঠিত, একে অণু বলা হয়। একটি গ্যাসের প্রতিটি অণুর আকার এবং ভর দুটো কি থাকে, একই থাকে, অর্থাৎ দুটা সমান। তারপরে দেখো বলা হচ্ছে অণুর গতিশীলতা। অণুর গতিশীলতা বলতে গ্যাসের অণুসমূহ অবিরাম ছোটাছুটি করে। এই গ্যাসের অণু পরস্পরের সাথে এবং যে পাত্রে রাখা হয় সেই পাত্রের গায়ে কী করে, সংঘর্ষ করে। দুটি সংঘর্ষের মধ্যবর্তী যে পথ থাকে সেটা সবসময় কী হবে, সরলরৈখিক হবে। 3 নম্বরে লেখা আছে গড় মুক্ত পথ। অর্থাৎ গ্যাসেরই বৈশিষ্ট্য স্বীকার্য সময়েরই এগুলা যে গড় মুক্ত পথ, সেটা হলো কি, দুটি মধ্যবর্তী সংঘর্ষের দূরত্ব সমূহের গড় মানকে গ্যাসের অণুর মুক্ত পথ বলা হয়। অর্থাৎ এই দুটি যে সংঘর্ষ হবে সেটার যে দূরত্বতা থাকবে, সেটার যে গড় মান থাকবে সেটাকে বলা হচ্ছে গড় মুক্ত। 4 নম্বরে বলা হচ্ছে গতিবেগ। অর্থাৎ এটা স্বীকার্যের ভিতরে একটা 4 নম্বরে গতিবেগ। অর্থাৎ গ্যাসের অণুসমূহের স্থিতিস্থাপক হওয়ায়, গ্যাসের অণুসমূহগুলো স্থিতিস্থাপক হওয়ায় সংঘর্ষের সময় তাদের গতিবেগের কোনো পরিবর্তন হয় না। তারপরে দেখো 5 নম্বরে বলা হচ্ছে চাপ। চাপ কি, গ্যাসের অণুসমূহ পাত্রের গায়ে যে সংঘর্ষ হয়, গ্যাসের অণুসমূহ এবং পাত্রের গায়ের মাঝখানে যে সংঘর্ষটা হয় সেই সংঘর্ষ থেকেই আমরা কি হয়, চাপের সৃষ্টি হয়। সেই চাপটা কি, পাত্রের একক ক্ষেত্রফলের উপরে সেই গ্যাসের অণুগুলো যে প্রযুক্ত বল, অর্থাৎ যদি এফ পরিমাণ বল প্রয়োগ করে তাহলে সেটাই হয়ে যাবে সেই গ্যাসের চাপ। অর্থাৎ পাত্রের গায়ের একক ক্ষেত্রফলের উপরে যে পরিমাণ চাপ প্রয়োগ হয় সেটাই হলো ওই গ্যাসের চাপ। তারপরে এখানে বলা হচ্ছে আয়তন। গ্যাসের অণুসমূহ অনেক ক্ষুদ্র যে
অনুসমূহের মোট আয়তন গ্যাসের পাত্রের আয়তনের তুলনায় অতি নগণ্য, অর্থাৎ গ্যাসের যে অণুগুলো আছে সেটার যে আয়তন সেটা গ্যাসের যে মোট পাত্রটা আছে সেই পাত্রের তুলনায় অনেক নগণ্য। তারপরে তোমার এখানে লেখা আছে দেখো আকর্ষণ বা বিকর্ষণ গ্যাসের অণুসমূহের ভিতরেই। তাহলে গ্যাসের অণুসমূহ একে অপরকে, আমরা জানি গ্যাসীয় পদার্থের অণুগুলো একটা থেকে আরেকটা অনেক দূরে দূরে থাকে, তাই বলা হচ্ছে গ্যাসের অণুসমূহ একে অপরের চেয়ে অনেক দূরে থাকে, যার জন্য এরা পরস্পরকে আকর্ষণও করে না বিকর্ষণও করে না, অর্থাৎ নিজেদের একটা নির্দিষ্ট দূরত্বে অবস্থান করে। তারপরে দেখো গতিশক্তি, শেষে লেখা আছে গতিশক্তি। গতিশক্তি হলো গ্যাসের গতিশক্তি তার পরম তাপমাত্রায় সমানুপাতিক। অর্থাৎ এই ছিল মোটামুটি 8টা গ্যাসের স্বীকার্যগুলো। তোমরা অনেকে হয়তো এর ভেতর থেকে অনেক বেশি লিখতে পারে, তবে এত লেখার দরকার নেই, এতটুকু লিখলেই এনাফ। গ্যাসের স্বীকার্যর পরে তোমাদের বলা হচ্ছে ওই প্রশ্নের সাথে আরেকটা অ্যাড করে দিছে যে এক অণু কার্বন ডাই অক্সাইডের এসটিপিতে এক অণু কার্বন ডাই অক্সাইডের গতিশক্তি নির্ণয় করো। তাহলে আমরা এই যে স্বীকার্যগুলো তোমরা লিখে নিলে, তারপরে এর নিচে লিখবা যে এসটিপিতে এক অণু CO2 এর গতিশক্তি নির্ণয় করা হলো, অর্থাৎ আমাদের যে প্রশ্ন দেওয়া আছে সেখান থেকে নির্ণয় করার চেষ্টা করি। দেখো গ্যাসের গতিশক্তি নির্ণয়ের ক্ষেত্রে লিখবা যে আমরা জানি গ্যাসের গতিশক্তি কাইনেটিক এনার্জি, অনেকে কে লিখে বা কে লিখে, একই ব্যাপার। কাইনেটিক এনার্জি তোমরা কে লিখার চেষ্টা করবা, কাইনেটিক এনার্জি প্রকাশ করা হয়। কাইনেটিক এনার্জিটাই হলো কোনো একটা গ্যাসের গতিশক্তি প্রকাশ করে। তাহলে কে ইকুয়াল টু 3RT ডিভাইডেড বাই 2NA। তোমরা এখানে অনেকে ভুল করতে পারো, সবাই অথবা সূত্র এটা লিখতে পারে যে কে দিয়ে লিখতে পারে যে 3/2RT, এই সূত্র অনেকে লিখতে পারে। এই সূত্র দিয়ে লিখলে কিন্তু অ্যান্সার পুরোটাই ভুল আসবে, কারণ এখানে এটা হলো 1 মোলের ক্ষেত্রে, কিন্তু আমাদের এখানে বলা হচ্ছে একটা অণুর ক্ষেত্রে। তো মোল আর অণু দুটোর মধ্যে পার্থক্য আছে। তোমরা এই সূত্র দিয়ে কখনো ম্যাথ করবে না, এটা দিয়ে করলে ভুল হবে, কারণ এটা 1 মোলের ক্ষেত্রে। আমরা অণু দিয়ে বের করার চেষ্টা করবো যে এক অণুতে কার্বন ডাই অক্সাইডের তার গতিশক্তি নির্ণয় করতে। তাহলে কে ইজিক্যাল টু 3RT ডিভাইডেড বাই 2NA। এখানে আমাদের কি কি লাগতেছে দেখো, এখানে কি আমরা জানি এসটিপিতে তাপমাত্রা T ইকুয়াল টু কত, 273 কেলভিন। তোমরা অ্যাড করে দিতে পারো কেলভিন। তারপর আমাদের মোলার গ্যাস ধ্রুবক আর লাগবে। তাহলে মোলার গ্যাস ধ্রুবক আর ইকুয়াল টু আমরা জানি 8.316 জুল পার মোল পার কেলভিন। এখানে টি আমরা বের করেছি, আর বের করেছি NA, অর্থাৎ অ্যাভোগাড্রোর সংখ্যা NA ইকুয়াল টু আমরা জানি 6.023 × 10⁻23 এত টি। একটা অণুতে এতগুলো থাকে। মোল হলে তো আমরা ওই সূত্র দিয়ে ক্যালকুলেশন করে বের করতে পারব। তাহলে এখানে দেখো, এখানে কি লিখবা, 3 × আর এর মান কত 8.316। এগুলো ক্যালকুলেশনের সময় অবশ্যই দশমিক আছে, এটাকে ব্র্যাকেট দিয়ে নিবা, এইরকমভাবে ব্র্যাকেট দিয়ে নিবা, ইন্টু 273 ডিভাইডেড বাই 2 × অ্যাভোগাড্রোর সংখ্যা 6.023 × 10⁻23। এটাকে যখন ক্যালকুলেশন করবে, আমার ক্যালকুলেশন করা আছে, তোমরা একটু ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলেশন করে নিও। এটা আসে 5.65 × 10⁻21 জুল, অর্থাৎ KE কাইনেটিক এনার্জি বা গতিশক্তি ইজিক্যাল টু আমাদের আসবে কত, যে 5.65 × 10⁻21 জুল। এই ছিল তোমাদের মোটামুটি খ নম্বর প্রশ্নের অ্যান্সার। খ নম্বর প্রশ্নতে মোটামুটি তোমাদের স্বীকার্য এবং কার্বন ডাই অক্সাইড গ্যাসের যে অণু ছিল সেই অণুর একটা গতিশক্তি বের করার কথা বলা হয়েছে। এটা হলো মোটামুটি তোমাদের কার্বন ডাই অক্সাইড গ্যাসের অণুর গতিশক্তি আমরা বের করে নিলাম। তোমরা সুন্দর করে ক্যালকুলেশন করবা। তবে যারা এই সূত্র দিয়ে, তোমরা অনেকে ভিডিও অন্যটা দেখতে পারো, তো এখানে যারা এই সূত্র দিয়ে করা আছে এটা সম্পূর্ণ ভুল হবে, কারণ ওটা 1 মোলের ক্ষেত্রে, আর আমরা বের করব একটা অণু দিয়ে। তো এই ছিল মোটামুটি তোমাদের খ নম্বর প্রশ্নের অ্যান্সার। তবে চলো আমরা গ নম্বর প্রশ্নটা দেখে আসি যে সেখানে কি বলা হয়েছে এবং সেটার সমাধান বা কীভাবে। তোমাদের গ নম্বরে বলা হচ্ছে কি, যে কয়েকটা উদ্দীপকে কয়েকটা গ্যাস দেওয়া আছে, সেটার চাপ এবং সেটার আয়তন দেওয়া আছে। তোমাদের বলা হচ্ছে যে ওই গ্যাসগুলোর
মোল ভগ্নাংশগুলো বের করো। তো আমরা সেটার সমাধানটা দেখে নিই। দেখো গ নম্বরে বলা হচ্ছে উদ্দীপকের বর্ণিত গ্যাস সমূহের মোট মোল ভগ্নাংশ নির্ণয় করা হলো। এখন মোল ভগ্নাংশটা কি জিনিস সেটার আগে সংজ্ঞা দিয়ে একটু ব্যাখ্যা দিবে, কারণ দেখতে জিনিসটা সুন্দর লাগবে এবং পড়তেও সুন্দর লাগবে। সেটা হলো কোনো মিশ্রণের একটি উপাদানের মোল সংখ্যার সাথে ওই মিশ্রণের মোট মোল সংখ্যার অনুপাতটি হলো ওই উপাদানের মোল ভগ্নাংশ। তাহলে এখানে দেয়া আছে তোমাদের যে উদ্দীপকে যে প্রশ্নটা আছে সেই প্রশ্নটা দেয়া আছে। দেখো কার্বন ডাই অক্সাইডের আয়তন CO2 এর আয়তন কত, V1 সমান 500 ml, আমরা সেটাকে লিটারে 400 ml সেটাকে লিটারে করে নিচ্ছি। CO2 এর চাপ দেওয়া আছে, সেটা ATM দেওয়া আছে, আমি কিলো প্যাসকেলে নিয়ে আসছি। নাইট্রোজেন NO2 এর আয়তন দেওয়া আছে তোমার 500 ml, সেটাকে লিটারে নিয়ে গেছি, চাপ দেওয়া ছিল সেটা আমি কিলো প্যাসকেলে নিয়ে গেছি। তাহলে মিলিমিটার AG থেকে কিলো প্যাসকেলে নিয়ে গেলে কত হয় সেটা তোমরা জানো। CH4 এর ক্ষেত্রে আয়তন দেওয়া আছে, আমি লিটারে নিয়ে গেছি এবং এটা চাপ সরাসরি তোমাদের প্রশ্নতে কিলো প্যাসকেলে দেওয়া আছে। এখন এখানে সিলিন্ডারের আয়তন 1 লিটার বলে দেওয়া হয়েছে এবং সিলিন্ডারে যে চাপ আছে সেই চাপ আমি জানি না। দেখো একটা সিলিন্ডারের ভিতরে 3টা গ্যাস ইউজ করা আছে, একটা সিলিন্ডারের ভিতরে 3টা গ্যাস লাগানো আছে। তাহলে 3টা গ্যাস যদি থাকে তাহলে আমরা ডাল্টনের আংশিক চাপ সূত্র থেকে তো সূত্রটা লিখতেই পারি, তাই না? তাহলে যেহেতু আমাদের মোট চাপ অর্থাৎ সেটার আয়তন জানি পাত্রের, কিন্তু সেটা চাপ জানি না, তাহলে আমরা ডাল্টনের আংশিক চাপ সূত্র থেকে তো বের করতেই পারবো। তাহলে ডাল্টনের আংশিক চাপ সূত্র আমরা জানি। তুমি অবশ্যই এটার নিচে এই জিনিসটা লিখবো, আমার এখানে জায়গা শর্ট তাই আমি এখানে লিখতেছি যে আমরা জানি PV আংশিক চাপ সূত্র সমান কি মোট যে চাপ আয়তন ছিল সেটা কি ইকুয়াল টু থাকবে, কি থাকবে P1 V1 প্লাস P2 V2 প্লাস P3 V3। তাহলে এখান থেকে যদি আমি P বের করতে চাই তাহলে P1 V1 প্লাস P2 V2 প্লাস P3 V3 ডিভাইডেড বাই মোট আয়তন V। তাহলে এখানে P ইকুয়াল, আমি এখন P1 এর মান বসাবো। এখানে P1 সমান কত দেওয়া আছে দেখো 101.325 ইন্টু তার আয়তন কত 0.4, এটা ব্র্যাকেট প্লাস P2 এর মান কত এখানে 99.9 ইন্টু তার আয়তন 0.5 প্লাস এখানে যদি আমি প্লাস করি দেখো তারপরে আয়তন কত 104.64, 103.64 ইন্টু তার আয়তন কত, আয়তন এখানে দেওয়া আছে 0.6, এটাকে ব্র্যাকেট ডিভাইডেড বাই করবা কত দিয়ে তার মোট আয়তন। এখানে আমরা জানি আয়তন লিটারে দেওয়া আছে 1 লিটার। তাহলে এখানে P সমান আমার ক্যালকুলেশন করা আছে, তোমরা এটা যদি একটু ক্যালকুলেশন করো তোমাদের মান বের হবে 152.709। তাহলে 152.709 কিলো প্যাসকেল হিসাবটা বের হয়ে আসবে। তাহলে দেখো মোট চাপ আমার বের হয়ে গেল। আমি এখান থেকে এখন আংশিক চাপ এবং মোল ভগ্নাংশটা বের করতে পারলে আমার কাজটা শেষ হয়ে। দেখো মোট চাপ অর্থাৎ পাত্রের মোট চাপ কিন্তু আমি বের করে নিয়েছি। এখন আমি ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা গ্যাসের কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড এবং মিথেনের আমাদের আংশিক চাপ তোমাদের মোল ভগ্নাংশ বের করতে হবে। তাহলে মোল ভগ্নাংশ বের করার জন্য তোমাকে আগে আংশিক চাপটা বের করতে হবে। তাহলে CO2 এর আংশিক চাপ PCO2 ইকুয়াল টু P1 V1 তার আয়তন এবং চাপের গুণফল ডিভাইডেড বাই মোট আয়তন। তাহলে এখানে দেখো P1 V1 এর মান কত আসে, P1 এর মান হলো তোমার বসানো আছে, তোমরা একটু বই দেখে বসাবা, তোমাদের ওখানে আমি যেটা লিখে দিছি ওই মানটাই এখানে বসাবে। P1 এর মান ছিল তোমাদের 101.325 ডিভাইডেড বাই তার আয়তন ছিল 0.4 ডিভাইডেড বাই মোট আয়তন 1। তাহলে ক্যালকুলেশন করলে কত আসে সেটা ক্যালকুলেশন তোমরা একটু ক্যালকুলেটর নিয়ে ব্যবহার করে দেখো। তো আমার আসছে 40.53, 40.53। এটা আমরা আংশিক চাপ বের হয়ে গেছে। তাহলে একইভাবে এই কার্বন ডাই অক্সাইডের আমরা মোল ভগ্নাংশটা বের করব। তাহলে CO2 এর মোল ভগ্নাংশ XCO2 x দ্বারা প্রকাশ করেছি। তাহলে XCO2 সমান আংশিক চাপ অফ কার্বন ডাই অক্সাইড ডিভাইডেড বাই মোট চাপ। আংশিক চাপ কত বের করছো 40.53 ডিভাইডেড বাই মোট চাপ কত 152.709। এটা ক্যালকুলেশন করলে আমার কাছে বের হয়ে আসে 0.265 এত আমার আংশিক মোল ভগ্নাংশটা বের হয়ে আসছে। ঠিক একইভাবে আমি বের করব কি নাইট্রোজেন ডাইঅক্সাইডের ক্ষেত্রে আমরা বের করব সেমভাবে। তাহলে দেখো এটা গেল কার্বন ডাইঅক্সাইড। তাহলে
NO2 এর আংশিক চাপ P অফ NO2 ইকুয়াল টু কি বের করবা P1 V1, তাহলে এখানে P2 V2 ডিভাইডেড বাই আয়তন। তাহলে P2 V2 কত ছিল দেখো, V ছিল 0.5 V2 আর P1 ছিল 99.99 ডিভাইডেড বাই কত 1। ক্যালকুলেশন করলে আমার ক্যালকুলেশন করা আছে, তোমরা একটু ক্যালকুলেশন করে নিও। সেটা আসছে হলো 949.99। তাহলে আমি যদি এখন NO2 এর মোল ভগ্নাংশ x NO2 যদি বের করতে চাই, তাহলে কি P অফ NO2 ডিভাইডেড বাই কি মোট চাপ। তাহলে P এর মানটা কত বেরোবে দেখো, এখানে আমি যদি ক্যালকুলেশন এখানে একটু করি, এখানেই করলাম দেখো। তাহলে এখানে ক্যালকুলেশনটা কি আসবে, P অফ কত 49.99 ডিভাইডেড বাই মোট চাপ 152.9 কত এখানে লিখেছি আমি 152.709। তাহলে এটা ক্যালকুলেশন করলে তোমাদের একটা মান আসবে, সেটা আমার মান আসছে এখানে ক্যালকুলেশন করে 0.327। এটা হলো আমাদের নাইট্রোজেনের মোল ভগ্নাংশ। ঠিক একইভাবে দেখো বের করার চেষ্টা করব তোমাদের CH4 এর ক্ষেত্রে। দেখো CH4 এর আংশিক চাপ P অফ CH4 ইকুয়াল টু P3 V3 ডিভাইডেড বাই আয়তন। P3 এর মান হলো 103.64 ইন্টু 0.6 ডিভাইডেড বাই 1। এটা ক্যালকুলেশন করলে তোমাদের একটা মান আসবে। তোমরা একটু ক্যালকুলেশনটা অবশ্যই করবে, আমার উপর নির্ভরশীল না, আমারও ভুল হতেই পারে ক্যালকুলেশনে, তোমরা একটু করে নিও। এটা আসছে 62.18। তোমরা অবশ্যই এটা চেক করে নিবা, নিজেরা চেক করাটা ভালো। তারপরে দেখো CH4 এর মোল ভগ্নাংশ, তাহলে XCH4 ইকুয়াল টু কি P অফ CH4 ডিভাইডেড বাই মোট চাপ। তাহলে P অফ CH4 কত হয়েছে 62.18 ডিভাইডেড বাই মোট চাপ হলো 152.709। এটা ক্যালকুলেশন করলে আমার মান বের হয়েছে 0.407 মোল সংখ্যা। অর্থাৎ এই যে তোমাদের গ নম্বরে যে মানগুলো দেওয়া ছিল, অর্থাৎ তোমাদের গ নম্বরে বলছে যে ওই গ্যাসগুলোর ক্ষেত্রে মোল ভগ্নাংশগুলো বের করো। আমরা মোল ভগ্নাংশ বের করতে যে এর আনুষঙ্গিক অনেক কিছু বের করতে হয়েছে, যেমন আংশিক চাপ বের করেছি, মোট চাপ বের করেছি। তো ওগুলো করার পেছনে কারণ ছিল এটাই যে মোল ভগ্নাংশ বের করতে হলে আমার আংশিক চাপ লাগবে এবং মোট চাপ লাগবে। তো এই ছিল তোমাদের মোটামুটি গ নম্বর প্রশ্ন। তোমাদের ঘ নম্বর প্রশ্নতে বলা হচ্ছে দেখো যে আদর্শ গ্যাস এবং বাস্তব গ্যাসের বৈশিষ্ট্যগুলো উল্লেখ করো এবং যে গ্যাসের সূত্রতে যে মোলার গ্যাস ধ্রুবক যেটা আছে সেটার মান নির্ণয় করো। তো ঘ নম্বর প্রশ্নটা দেখো যে আদর্শ বাস্তব গ্যাসের বৈশিষ্ট্যগুলো প্রথমে দেওয়ার চেষ্টা করি। তো প্রথমে লিখেছে আদর্শ বাস্তব গ্যাস, অর্থাৎ গ্যাসের সূত্রসমূহের প্রয়োগের উপর ভিত্তি করে দুই ভাগে ভাগ করা। অর্থাৎ গ্যাসের যে সূত্রগুলো আছে চার্লস বয়েল অথবা আদর্শ গ্যাস যেগুলো সূত্রই আছে না কেন, সেই সূত্রগুলোর উপর ভিত্তি করে সেগুলো প্রয়োগের উপর ভিত্তি করে আমরা দুই ভাগে ভাগ করেছি, একটা হলো আদর্শ গ্যাস আর একটা হলো বাস্তব গ্যাস। তো প্রথমে দেখো আদর্শ গ্যাসটা কি, যে সকল গ্যাস সকল তাপমাত্রা ও চাপে গ্যাসের সূত্র বিশেষ করে বয়েল ও চার্লসের সূত্রকে মেনে চলে তাদেরকে বলা হচ্ছে আদর্শ গ্যাস। এবং সেটা তাহলে ঘ নম্বরে যে প্রশ্নটা বলা হচ্ছে সেটা হলো দেখো আদর্শ এবং বাস্তব গ্যাসের বৈশিষ্ট্যগুলো উল্লেখ করো এবং মোলার গ্যাস ধ্রুবক আর এর মানটা বের করো। তোমাদের ঘ নম্বর প্রশ্নটা দেখো খেয়াল করে, ঘ নম্বরে বলা হচ্ছে যে আদর্শ গ্যাস এবং বাস্তব গ্যাসের বৈশিষ্ট্যগুলো তুলে ধরো এবং তোমাদের মোলার যে গ্যাস আছে সেই গ্যাসের ধ্রুবক যেটা আছে সেটার মান নির্ণয় করো। তো প্রথমে দেখো আমরা আদর্শ গ্যাস এবং বাস্তব গ্যাসের বৈশিষ্ট্যগুলো তুলে ধরার চেষ্টা করি, পরবর্তীতে আমরা মোলার গ্যাস ধ্রুবকের মানটা বের করব। তাহলে আদর্শ গ্যাস বাস্তব গ্যাসটা কি, গ্যাসের সূত্রগুলো প্রয়োগ আছে, অর্থাৎ বয়েল চার্লস অথবা অ্যাভোগাড্রো যেগুলো সূত্রগুলো দেখেছি সেই সূত্রগুলো প্রয়োগের উপর ভিত্তি করে আমরা দুই ভাগে ভাগ করেছি, একটা আদর্শ গ্যাস আর একটা বাস্তব গ্যাস। তাহলে আদর্শ গ্যাসটা দেখো যে সকল গ্যাস সকল তাপমাত্রা ও চাপে গ্যাসের সূত্র বিশেষ করে বয়েল এবং চার্লসের সূত্রকে মেনে চলে তাকে আমরা বলতেছি আদর্শ গ্যাস।
আমরা গ্যাসের সূত্র জানি PV = nRT, এটাও মেনে চলবে, অথবা ডেল বা ডেল V × T = 0, এই সূত্রটাও মেনে চলবে। তো এটা ছিল আদর্শ গ্যাসের সমীকরণ। তো সাধারণভাবে আদর্শ আচরণকারী গ্যাসকে আদর্শ গ্যাস বলা হয়। আদর্শ গ্যাসের অণুগুলোর মধ্যে কোনো আকর্ষণ বা বিকর্ষণ থাকে না এবং সাধারণত এরা মুক্তভাবে কী করে চলাফেরা করে। এই আদর্শ গ্যাসের মোটামুটি আমরা ক্লাসিফিকেশনটা দেখি। বলা হচ্ছে বাস্তব গ্যাস, যেসব গ্যাস সকল তাপমাত্রা ও চাপে গ্যাসের সূত্রসমূহ পরিপূর্ণভাবে মেনে চলে না, তাদেরকে বলা হচ্ছে বাস্তব গ্যাস। তোমরা এর আগে আদর্শ গ্যাস দেখেছো, এখন বাস্তব গ্যাসের সংজ্ঞাটা দেখলা। এখন হাইড্রোজেন, অক্সিজেন বা নাইট্রোজেন ইত্যাদি হলো কি বাস্তব গ্যাসের উদাহরণ। নিম্ন চাপে ও উচ্চ তাপমাত্রায় সকল গ্যাস আদর্শ গ্যাসের মতোই আচরণ করে। এই অবস্থায় গ্যাসের অণুসমূহ ছোটাছুটি করতে পারে বলে এদের মধ্যে আন্তঃআণবিক আকর্ষণ কার্যকর থাকে না। অর্থাৎ এই অবস্থায় থাকে যে নিম্ন তাপমাত্রা এবং উচ্চ তাপমাত্রা দিলে তাদের মধ্যে আন্তঃআণবিক আকর্ষণ বল কি কথা কার্যকর থাকে না। তো এটা ছিল তোমাদের বাস্তব গ্যাসের, প্রথমে ছিল আদর্শ, এবার গেল বাস্তব। এখন কি করবা, আদর্শ বাস্তব গ্যাসের মধ্যে যে একটা পার্থক্য বা এখানে তোমরা বৈশিষ্ট্য দিতে পারো, পার্থক্য না ঠিক, এখানে বৈশিষ্ট্য, যেহেতু তোমাদের প্রশ্নতে বলা হয়েছে বৈশিষ্ট্যগুলো উল্লেখ করো, এগুলো জাস্ট বৈশিষ্ট্য আকারে দিবা। তো এখানে লেখা প্রথমে আমি দিয়েছি দেখো আদর্শ গ্যাস। তোমরা কি করতে পারো, আদর্শ এবং বাস্তব গ্যাসের এরকম একটা কলাম করে দুই পাশে দিতে পারো আমি, অথবা তুমি আদর্শ গ্যাস লিখে তারপরে বাস্তব গ্যাসগুলোও লিখতে পারো, তোমাদের ইচ্ছা। তো আদর্শ গ্যাসের প্রথমে দেখো, আদর্শ গ্যাসের অণুসমূহের মধ্যে কোনো আকর্ষণ বা বিকর্ষণ কাজ করে না বা নেই। আদর্শ গ্যাসের অণুসমূহের মোট আয়তন গ্যাস দ্বারা দখলকৃত আয়তনের তুলনায় অতি নগণ্য। 3 নম্বরে বলা হচ্ছে এই গ্যাসসমূহ আদর্শ গ্যাসের সমীকরণ PV = nRT মেনে চলে। 4 নম্বরে বলা হচ্ছে আদর্শ গ্যাসের অভ্যন্তরীণ শক্তি গ্যাসের আয়তনের উপর নির্ভরশীল নয়। অর্থাৎ এই যে তোমাদের আদর্শ গ্যাসের, তোমরা ইচ্ছা করলে স্ক্রিনশট দিয়ে নিতে পারো। এখানে বলা হচ্ছে দেখো তোমাদের আদর্শ গ্যাসের অণুসমূহের বা আদর্শ গ্যাসের যে বৈশিষ্ট্যগুলো ছিল সেগুলো আমি 4টা তুলে ধরেছি। বাস্তব গ্যাসের ক্ষেত্রে যে বৈশিষ্ট্যগুলো আছে, বাস্তব গ্যাসের ক্ষেত্রে 1 নম্বরে হলো বাস্তব গ্যাসের অণুসমূহের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বল বিদ্যমান আছে বা এটাতে কাজ করে। 2 নম্বরে বলা হচ্ছে বাস্তব গ্যাসের অণুসমূহের মোট আয়তন গ্যাস দ্বারা দখলকৃত আয়তনের তুলনায় নগণ্য নয় বা তার চাইতে কি আছে বেশি আছে, বা আদর্শ গ্যাসের চাইতে তো বেশি আছে। 3 নম্বরে বলা হচ্ছে দেখো বাস্তব গ্যাস ভ্যান ডার ওয়ালস সমীকরণ, যেটা P + n²a/v² V - NB = nRT, এই সূত্রটা কি করে মেনে চলে। তো আদর্শ গ্যাস এক ধরনের সমীকরণ মেনে চলতেছে, বাস্তব গ্যাস আর একটা সমীকরণ মেনে চলতেছে। এখানে 4 নম্বরে বলা হচ্ছে বাস্তব গ্যাসের অভ্যন্তরীণ শক্তি গ্যাসের আয়তনের উপর নির্ভরশীল। অর্থাৎ বাস্তব গ্যাসের অভ্যন্তরীণ যে শক্তি আছে সেটা তার আয়তনের উপরে কি করবে, নির্ভরশীল থাকবে। তো এই ছিল মোটামুটি তোমাদের বাস্তব গ্যাস এবং আদর্শ গ্যাসের যে বৈশিষ্ট্যগুলো গেল এটা গেল প্রথম অংশ। দ্বিতীয় অংশতে তোমাদের বলা হয়েছে যে মোলার গ্যাস ধ্রুবকের মানটা বের করা। তাহলে দেখো এখানে মোলার গ্যাস ধ্রুবকের মান নির্ণয়। তো মোলার গ্যাস ধ্রুবকটা কি সেটা একটু দেখো। 1 মোল ও পরিমাণ কোনো গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করলে যে পরিমাণ কাজ সম্পাদিত হয় তাকে ওই গ্যাসের মোলার গ্যাস ধ্রুবক বলে। একে আমরা কি দ্বারা প্রকাশ করি, আর দ্বারা প্রকাশ করি। এই আর এর মানটা এখন আমরা আদর্শ গ্যাসের যে সমীকরণটা আছে সেখান থেকে বের করার চেষ্টা করব, যেহেতু আমাদের বলাই হয়েছে যে আর এর মানটা বের করে দেখাও। আদর্শ গ্যাসের সমীকরণ থেকে আদর্শ গ্যাসের সমীকরণ থেকে আমরা পাই, দেখো আদর্শ গ্যাসের সমীকরণ থেকে আমরা কি জানি, আদর্শ গ্যাসের সূত্র PV = nRT। এখান থেকে আর এর মান যদি আমি বের করি তাহলে PV/NT। এখান থেকে আমি মানটা বের করার চেষ্টা করব। দেখো তাহলে R = আমি কি পাচ্ছি, এখানে R = পাচ্ছি Nটা কি ছিল, চাপ। তাহলে চাপ ইন্টু ভি কি আয়তন, ভালো করে খেয়াল করবা, ভি ছিল আয়তন ডিভাইডেড বাই এখানে Nটা কি ছিল, মোল সংখ্যা, মোল ইন্টু এটা কি ছিল, তাপমাত্রা। তাহলে R = কি পাবো, দেখো চাপকে যদি আমি ভাঙি তাহলে কি পাবো, চাপকে পাবো দেখো চাপকে যদি আমি ভ্যালি তাহলে কি পাবো, চাপকে পাবো তাহলে বল ডিভাইডেড বাই দৈর্ঘ্যের উপরে স্কোয়ার। আমি চাপকে ভাঙলাম কিন্তু বল ডিভাইডেড বাই দৈর্ঘ্যের উপরে স্কোয়ার ইন্টু আয়তনকে ভাঙলে আমি কি পাবো, আয়তনকে ভাঙলে পাবো আমি দৈর্ঘ্য তার উপরে কিউব ইন্টু এখানে মোল সংখ্যা কি আছে, ডিভাইডেড আছে, তাই মানে আমি লিখে দিলাম 1/মোল ইন্টু তাপমাত্রাকে আমরা কি দ্বারা প্রকাশ করি, কেলভিন দ্বারা 1/কেলভিন। তাহলে R = দেখো এখান থেকে দৈর্ঘ্য স্কোয়ার আছে, এখানে একটা কিউব আছে, তাহলে যদি কেটে দিই তাহলে উপরে থাকলো বল ইন্টু দৈর্ঘ্য
দৈর্ঘ্য ডিভাইডেড বাই নিচে থাকবে হলো মোল সংখ্যা ইন্টু কেলভিন। তাহলে আর ইকুয়াল টু কি আসবে, বল এবং দৈর্ঘ্য এই দুটাকে যদি একত্রে করি তাহলে আমরা কি পাই, কাজ পাই। বল ইন্টু দৈর্ঘ্য ইকুয়াল টু কাজ ইন্টু মোল, তাহলে কি থাকবে মোল, ইনভার্স মোল, তারপরে কি থাকবে কেলভিন, ইনভার্স কেলভিন। তাহলে আর এর এককগুলো যদি কাজের একক জুল হিসেবে বসাবো, মোলই থাকবে পার মোল, কেলভিনটাকে পার কেলভিন থাকবে। এই তো আর এর মান আমার বের হয়ে গেছে। এখান থেকে আমরা আর কিছু বের করার চেষ্টা করি। দেখো তোমাদের প্রশ্নটা যেহেতু আর এর মানটা বের করার বলা হয়েছে, তাহলে কয়েকটা বের করে দেখাই। তোমরা এটা নিচে লেখার চেষ্টা করো, আমি এটা যেটা লিখতেছি তোমরা এটা নিচে লেখার চেষ্টা করবে। দেখো লিটার এটিএম এককে আর এর মান, লিটার এটিএম অর্থাৎ লিটার অ্যাটমসফিয়ার এককে আর এর মানটা যদি আমি বের করতে চাই তাহলে কি আসবে। দেখো আমরা সূত্র জানি কি, আমরা জানি পিভি ইজ ইকুয়াল টু এনআরটি, আর ইকুয়াল টু পিভি ডিভাইডেড বাই এনটি। তাহলে এখানে আমি কি মান পাই, দেখো আর সমান জানি, আর এর মান তো আমরা বের করবো। এখানে টি সমান কি জানি, টি সমান লিটার এটিএমে আমরা তো এটা 273, তো এটা তো ধরেই নিব 273। এখান থেকে আমি পি এর মানটা বের করতে হবে। পি এর মান লিটার এটিএম তার মানে 1 এটিএম। এখান থেকে ভি আমরা জানি 22.4 লিটার, তারপরে এন মোল সংখ্যা হলো 1, অতএব আর ইকুয়াল টু হোয়াট। তাহলে আর এর মান যদি আমি এখানে বসাই তাহলে পি এর মান হচ্ছে 1 ইন্টু ভি এর মান 22.4 ডিভাইডেড বাই এন এর মান 1 ইন্টু টি এর মান 273। এটাকে যদি ক্যালকুলেশন করি তাহলে আর ইকুয়াল টু বের হবে 0.082 লিটার এটিএম পার কেলভিন, লিটার এটিএম পার কেলভিন। অর্থাৎ এটা বের হয়ে গেল আমাদের এত লিটার এটিএম পার কেলভিন, পার মোল, এই এককে বের হয়ে গেল। তারপরে যদি তোমরা আরেকটা দিতে চাও তাহলে ধরো যে এসআই এককে আর এর মান, যেহেতু আর এর মান আমাদের বের করতে বলছে, আর এর মান এসআই এককে যদি আর এর মান বের করতে চাই তাহলে একই যেন আমরা জানি পিভি ইকুয়াল টু এনআরটি, আর ইকুয়াল টু পিভি ডিভাইডেড বাই এনটি। এখানে আমরা কি পাবো, দেখো এখানে সবগুলো কিন্তু এসআই এককে বসাতে হবে, যেহেতু চাপ পি ইজিক্যাল টু কত 101.325, এটা কিলো প্যাসকেল ছিল, সেটাকে আমরা এসআই এককে যদি নিয়ে যাই তাহলে 101.325 ইন্টু 10⁻³ নিউটন পার মিটার স্কোয়ার। আর এখান থেকে আয়তন আছে কি 22.4, তাহলে 22.4 ইন্টু যেটাকে মিটার এসআই এককে যদি নিয়ে যাই তাহলে 10⁻³ দ্বারা কী হবে, মিটার কিউব বের হয়ে গেছে। টি আমাদের এখানে কত, অবশ্যই 273, আর এন সমান 1, আর ইকুয়াল টু হোয়াট। তাহলে আমি যদি মানগুলো এখানে বসাই ক্যালকুলেশন করলে দেখো পি এর মান বের হয়েছে 101.325 ইন্টু 10⁻³ ইন্টু এখানে ভি এর মান হলো 22.4 ইন্টু 10⁻³ ডিভাইডেড বাই এখানে এন এর মান 1 ইন্টু টি এর মান 273। যদি আমি ক্যালকুলেশন করি তাহলে আর এর মান বের হবে 8.314 জুল পার কেলভিন পার মোল। এই আমার বের হয়ে গেলো এসআই এককে। তো এই ছিল মোটামুটি তোমাদের ঘ নম্বর প্রশ্নের অ্যান্সার। তোমরা এগুলো সুন্দর করে গোছায় লেখার চেষ্টা করো। তো তোমাদের তৃতীয় সপ্তাহে যে অ্যাসাইনমেন্টটা ছিল সেই অ্যাসাইনমেন্টের সমাধানটা মোটামুটি আশা করি তোমরা বুঝতে পারছো এবং আমাদেরও কমপ্লিট হয়ে গেছে। তোমরা এগুলো সিকোয়েন্স আকারে খুব সুন্দরভাবে নিজের মতো করে গুছিয়ে লেখার চেষ্টা করো এবং এই যে সমাধান করে দিলাম এটা তোমরা ইচ্ছা করলে স্ক্রিনশট দিয়ে নিতে পারো, কারণ এখান থেকে তোমাদের লিখতে হবে। এগুলো গুছিয়ে গেছিয়ে সুন্দর করে তোমরা ক্যালকুলেশন করে নিজে আবার রিভিশন দিয়ে এগুলো লেখার চেষ্টা করবা এবং আশা করি তোমাদের এগুলো লিখলে এবং এগুলো যদি তুমি ভালোভাবে লিখতে পারো তোমাদের অ্যান্সারটা আশা করি শতভাগ নিশ্চিত থাকবে, কারণ এগুলো মানগুলো খুব ক্যালকুলেশন করেই তৈরি করা হয়েছে। তো আশা করি এগুলো নিয়ে কনফিউশন থাকার কিছু নেই, তোমরা নিশ্চিন্তে লিখতে পারো এবং তোমাদের খাতাগুলো জমা দিতে পারো। আশা করি তোমাদের কোনো সমস্যা হবে না। তো তোমাদের পরবর্তী অ্যাসাইনমেন্টের অপেক্ষায় থাকলাম এবং সেই অ্যাসাইনমেন্ট দিলে আবারও সেই অ্যাসাইনমেন্টের সমাধান নিয়ে দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।